মায়ের মৃত্যুর মাস ঘুরতে না ঘুরতেই বাবা দ্বিতীয় বউ এনে ঘরে তোলে। আমি সেটা চুপচাপ দেখে যাই। কত সহজে আমার মায়ের জায়গা অন্য এক মহিলা এসে নিয়ে নিল। আমার মায়ের হাতে তিল তিল করে সাজানো সংসারটা কত সহজেই আরেকজন দখল করে নিল। এসব দেখে আমার বিতৃষ্ণা জন্ম নিল এই পৃথিবীর ওপর। রাগও হলো প্রচুর নিজের ভাগ্যের ওপর। আমার সৎমা রুবি বেগম মোটেই সিন্ড্রেলা গল্পের মতো ছিলেন না। তবে আমাকে যে ভালোবাসতেন তেমনটাও না। আমার ওপর ওনার কোনো মায়া কাজ করতো না। যা ছিল সব দায়িত্বের খাতিরেই। বাবার ওপর আমার বেশি রাগ, তাই তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম একেবারে। বাবাও আগ বাড়িয়ে কথা বলতে আসতো না। হয়তো নিজের নতুন সংসারে মজে ছিলেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই রুবি বেগম একটা ছেলে সন্তান জন্ম দিলেন। ব্যাস, আর কি। ওনাকে সবাই মাথায় তুলে রাখল। আমি যেন আরও একা হয়ে পড়লাম। মাহিনা আমি অত্যাচারিত না হলেও অবহেলিত হয়ে পড়লাম। কেউ আমার দিকে খেয়ালই রাখতো না। শুধু খাওয়ার সময় রুবি বেগম আমায় ডাকতেন, ব্যাস এতটুকুই। এর থেকে বেশি কিছুই না। বাবা তো দ্বিতীয় বিয়ের পরই আমার জন্য পর হয়ে গেছিলেন। শুধুমাত্র আমার থাকা খাওয়া আর পড়াশোনার টাকা মিটিয়েই যেন ওনার সব দায়িত্ব শেষ। এইভাবেই আমার দিনগুলো গেল। ধীরে ধীরে বড় হতে লাগলাম। মাতৃহারা আমাকে যেমন ভালোবাসার কেউ ছিল না, ঠিক তেমনই শাসন করারও কেউ ছিল না। আমার যখন যা ইচ্ছা তা করতাম। কেউ কিছু বলতো না। ভালোবাসার সাথে সাথে শাসন থেকেও বঞ্চিত হলাম। আর নিজের সব রাগ আমি ঢেলে দিতাম বাইরের লোকদের ওপর। একদিন স্কুলে একটা মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিলাম। মেয়েটার সাথে সামান্য কথা কাটাকাটি থেকেই এই বড় অঘটন ঘটিয়ে দেই। ব্যাস, এই নিয়ে অভিযোগ গেল বাবার কাছে। বাবাই সেদিনই বোধহয় অনেক দিন পর আমার সাথে একটু কথা বললেন। তবে সেটাও ক্রোধের সাথে। আমাকে হুমকি ধমকি দিলেন শুধু, অথচ উনি চাইলেও ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেন। এই ঘটনাগুলো আমার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে লাগলো। নিজের নিঃসঙ্গতা কাটাতে আমি বেছে নিলাম নেশার পথ। ক্লাস 9-এ পড়া অবস্থাতেই নিজের কিছু বন্ধুবান্ধব দেখি সিগারেট খেতে শুরু করলাম। তারা বলতো এটা খেলে নাকি এই ধোঁয়ার সাথে দুঃখগুলো বাতাসে উড়িয়ে দেওয়া যায়। তাদের কথা মেনেই আমি নেশায় জড়ালাম। আর সত্যিই নেশা করে আনন্দও পেতাম। এভাবে দিন গেল। কোনো রকম এসএসসি পাশ করে কলেজে উঠলাম। কলেজে গিয়ে আরও বেশি নষ্ট হয়ে গেলাম। কলেজে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেলাম। তার সাথে সর্বোচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ হলাম। আর এইভাবেই আমি অন্ধকারের গহীনে হারিয়ে যেতে লাগলাম। ভালো বন্ধু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের ভালো থাকাকে প্রাধান্য দিলাম। একদিকে কলেজের গণ্ডি পেরোতেই আমার বাবা আমার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। কিন্তু আমি তো বিয়ে করব না। বাবাকে দেখে পুরুষ মানুষের প্রতি আর বিশ্বাস নেই। মনে হয় তাদের সাথে বিয়ে করে আজীবন কাটানোর মানেই নেই। কারণ তাদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, আছে শুধু শরীরের মূল্য। আমি তো আজ অবধি 3টা ছেলের সাথে প্রেম করলাম। সবাই তো ওই শরীরেই প্রেমেই পড়েছিল। তাই তো নিজের স্বার্থ হাসিল করেই আমাকে ছুঁড়ে ফেলেছে। তবে বাবাও বদ্ধপরিকর আমার বিয়ে দেওয়ার জন্য। এদিকে আমি বেশ সুন্দরী হওয়ায় পাত্র খুঁজে পেতে অসুবিধা হলো না। সরকারি চাকরিজীবী মাঝবয়সী এক লোক এলেন আমাকে দেখতে, যার বয়স আমার প্রায় দ্বিগুণ। রুবি বেগম আমায় শাড়ি পরে ওনাদের সামনে যেতে বললেন, কিন্তু আমি জিন্স আর টি শার্ট পরেই ওনাদের সামনে চলে গেলাম। আমাকে দেখে সবাই থ বনে গেলেন। শুরু হয়ে গেল সমালোচনা। আমার শিক্ষা দীক্ষা নিয়ে কথা উঠল। আমি কেবল চুপ করে শুনলাম। তাকিয়ে রইলাম বাবার দিকে। উনিও কিছু বলছিলেন না। হঠাৎ করেই উঠে এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন আর চিৎকার করে বললেন, তুমি এটা কি করলে? আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? আজ আর আমি নিজেকে আটকাতে পারলাম না। বাবার সাথে দ্বিগুণ জোরে হুঙ্কার দিয়ে বললাম, হ্যাঁ আমি এমনই, আর এর জন্য তুমিই দায়ী। সত্যি বলতে তুমি আমায় কোনো শিক্ষাই দাওনি। আজ আমি যে এমন তার জন্য তুমি দায়ী। আমার জীবন তো সেদিনই শেষ হয়ে গেছিল যেদিন মা মারা গেছিল। তারপর থেকে তো আমি মৃত্যুর মতোই বেঁচে আছি। কথাটুকু বলেই ঘরে দৌড়ে চলে এলাম। দরজা ভিড়িয়ে মায়ের ছবির সামনে গেলাম। ডুকরে ডুকরে কেঁদে উঠে বললাম, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? যাওয়ার সময় আমায় নিয়ে যেতে পারলে না? মাতৃহারা কন্যারা যে কতটা অবহেলিত হয় সেটা সমাজ বুঝতো, তাহলে কখনো তাদের দিকে আঙ্গুল তুলতো না।